মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে সোমবার পাকিস্তানের দ্বিতীয় দফায় বৈঠক হতে পারে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে। তেহরানের কর্মকর্তাদের বরাতে জানিয়েছে সিএনএন। মাদারীপুরে নৈশ প্রহরীকে জিম্মি করে 6টি জুয়েলার্সে ডাকাতি, সিন্দুক সহ কয়েক কোটি টাকার স্বর্ণ লুট, আহত একজন। মানিকগঞ্জে শিশুর মরদেহ উদ্ধার ও 2 জনকে গণপিটুনি দিয়ে হত্যার ঘটনায় আটক হয়নি কেউ, মামলাও হয়নি এখনো। যমুনা নিউজে আমন্ত্রণ, আপনাদের সঙ্গে আছি মাসুম রাব্বি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। আগামী সোমবার অনুষ্ঠিত হতে পারে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার আলোচনা। ইরানি কর্মকর্তাদের বরাত দিয়ে এমনটি জানিয়েছে সিএনএন সহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম। ইসলামাবাদেই হতে পারে এই বৈঠক। ওই কর্মকর্তারা জানান, আলোচনার জন্য 2 দেশের প্রতিনিধিরা আগামীকাল রোববার ইসলামাবাদে পৌঁছানোর কথা রয়েছে। যদিও এই বিষয়ে নিশ্চিত করে কিছু জানায়নি যুক্তরাষ্ট্র। এর আগে গেল সপ্তাহে ইসলামাবাদে অনুষ্ঠিত হয় 2 দেশের মধ্যে আলোচনা, তবে তা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়। ধারণা করা হচ্ছে দ্বিতীয় দফার বৈঠকেই কোনো সমঝোতায় পৌঁছাতে পারে ইরান যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে ত্রিপক্ষীয় আলোচনা হয়েছে পাকিস্তান, কাতার ও তুরস্কের মাঝে। শুক্রবার কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সাথে বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তুরস্কের আন্তালিয়া ডিপ্লোমেসি ফোরাম 2026-এর ফাঁকে এ বৈঠকে বসেন তারা। সাম্প্রতিক আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন 3 দেশের নেতা। মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানো ও কূটনৈতিক সমাধানকে উৎসাহিত করার আন্তর্জাতিক প্রচেষ্টা পর্যালোচনা করেন তারা। বৈঠকে পাকিস্তানের ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন কাতারের আমির ও তুরস্কের প্রেসিডেন্ট। সামরিক জোট নেটোর ওপর বেশ চটেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার অ্যারিজোনায় একটি অনুষ্ঠানে সংগঠনটির কঠোর সমালোচনা করেন তিনি। তার অভিযোগ, প্রয়োজনের সময় যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ায়নি নেটো। আমাদের পূর্বপুরুষরা জানতেন শত্রুদের কিভাবে মোকাবেলা করতে হয়, তাদের পরাজিত করতে হয় আর ভালোভাবে পরাজিত করতে হয়। ন্যাটো যদি আমাদের কিছু শিখিয়ে থাকে তা হলো তারা আমাদের পাশে ছিল না। তাই আমাদের নিজের উপর নির্ভর করতে হবে, বাইরের দেশ বা উৎসের উপর নয়। রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে কাটছে না জ্বালানি তেল নিয়ে সংকট আর ভোগান্তি। ঢাকার বিভিন্ন এলাকায় গভীর রাত থেকেই পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ সারি। জ্বালানি পাওয়ার আশায় চালক মালিকরা ঘন্টার পর ঘন্টা পার করছেন। জ্বালানি তেল নিতে কোথাও 8 ঘন্টা, কোথাও আবার অপেক্ষা করতে হচ্ছে 12 থেকে 13 ঘন্টা পর্যন্ত। এতে নষ্ট হচ্ছে কর্মঘণ্টা। রাইড শেয়ার করেন যারা, দীর্ঘক্ষণ অপেক্ষা শেষে যেটুকু জ্বালানি পাওয়া যায় তাতে চলে না বেশি দিন। এদিকে পাম্পের অপেক্ষমান গাড়ির কারণে সড়কে তৈরি হচ্ছে দীর্ঘ যানজট। সংকট দ্রুত নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি তুলেছেন গ্রাহকরা। রাত্র 1:30 থেকে এখন পর্যন্ত আছি, এতটুকু বলতে পারি। ফুয়েল পাস নাকি চালু করছে, তখন ফুয়েল পাস দিব 10 লিটারের জন্য। এখন 10 লিটারও আসতে পারে, 8 লিটার 9 লিটারও আসতে পারে। যে টাইমে মানুষ ইনকাম করবে ওই টাইমটা তেলের ভরার পিছনে আর কি ব্যয় হয়ে যাচ্ছে। ইনকামের টাইমটা আপনার এই দেখা যাচ্ছে যে তেল ভরতে যেয়ে চলে যাচ্ছে, টাইমটা সেভাবে মেনটেন করা যাচ্ছে না। জ্বালানি তেলের সরবরাহ পরিস্থিতির খবর জানবো সহকর্মীদের কাছ থেকে। শুরুতে বিজয় সরণি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুমাইয়া ঐশী। ঐশী, আপনি বর্তমানে যে ফিলিং স্টেশনে রয়েছেন সেখানে যানবাহনের সারি কেমন? বর্তমানে কি তেল পাচ্ছেন গ্রাহকরা? সরবরাহ কেমন তেলের, জানাবেন আমাদের।
রাব্বি, তেল পাচ্ছেন গ্রাহকরা, তবে আসলে যেটুকু তেল তারা পেলে একটি সপ্তাহ স্বাচ্ছন্দ্যে কাটানো সম্ভব সেই পরিমাণ তেল তারা পাচ্ছেন না। যদিও যারা ফুয়েল পাস নিয়েছেন তারা বিশেষ করে বাইকের ক্ষেত্রে, মোটরসাইকেলের ক্ষেত্রে তারা প্রায় 1000 বা 1200 মতো তেল পাচ্ছেন পাম্পে ভেদে, কিন্তু যারা আসলে ফুয়েল পাস নিচ্ছেন না তাদের ক্ষেত্রে সেই পরিমাণটা আরও কম। ফলে স্বচ্ছন্দে কিছুদিন যাওয়ার মতো কোনো সেরকম যথেষ্ট পরিমাণ তেল তারা পাচ্ছেন না। ফলে কি হচ্ছে যে যারা রাইড শেয়ার করেন বিশেষ করে তাদের ক্ষেত্রে এই জটিলতাটা আরও বেশি করে দেখা দিচ্ছে। তাদের সঙ্গে কথা হচ্ছিল কিছুক্ষণ আগেই, তারা বলছিলেন আসলে যে দৈনিক যে পরিমাণ জ্বালানি তাদের লাগে সেই পরিমাণ জ্বালানি যেহেতু তারা পাচ্ছেন না, ফলে একদিন রাইড শেয়ার করে পরদিন পুরোটা দিন আসলে রেখে দিতে হচ্ছে এই তেল নেয়ার জন্য। ফলে কর্মক্ষেত্রে একটি বিড়ম্বনা তৈরি হচ্ছে, কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, একই সঙ্গে শারীরিক যেই চাপের সম্মুখীন হচ্ছেন, অর্থাৎ প্রায় 8 ঘন্টা 9 ঘন্টার ক্ষেত্র বিশেষে 12 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে তেলের পাম্পগুলোতে। এই যে কর্মঘণ্টা থেকে শুরু করে বিভিন্ন নানানমুখী যেই সংকটগুলো তৈরি হচ্ছে, এই সংকটের কারণে আসলে প্রত্যেকে ভীষণভাবে ক্ষুব্ধ আছেন ভিতরে এবং তারা বলছেন যে আসলে এই পরিস্থিতি কবে নাগাদ সমাধান হবে সেই একটি সুস্পষ্ট দিক নির্দেশনা দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে বক্তব্য তারা আশা করছেন। একই সঙ্গে যারা পাম্প মালিক রয়েছেন তাদের সঙ্গেও আমাদের কথা হচ্ছিল, তারা বলছিলেন আসলে যে যারা আসলে ডিপো থেকে তেল তাদের নিতে আসতে যেটুকু সময় লাগে সেইটুকু সময় আসলে পাম্প বন্ধ থাকে, কারণ ডিপোতেও প্রচুর সিরিয়াল দিতে হয় যে তেলবাহী গাড়িগুলোকে। ফলে সব মিলিয়ে এই সংকট কবে শেষ হবে সেই অপেক্ষায় বাংলাদেশের মানুষ। ঐশী, আপনাকে ধন্যবাদ। আপনি জানাচ্ছিলেন রাজধানীর জ্বালানি তেল সংকটের সার্বিক পরিস্থিতি। আমরা একটু খুলনার খবর জানতে চাই। সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যুক্ত আছেন আমাদের সহকর্মী প্রবীর বিশ্বাস। প্রবীর, পাম্পগুলোতে কি অবস্থা দেখছেন খুলনায়? গ্রাহকরা কি চাহিদা মতো তেল পাচ্ছেন? বিস্তারিত জানাবেন আমাদের। যদি বলি আপনাকে রাব্বি, গ্রাহকরা তেল পাচ্ছেন, চাহিদা মতো তো পাচ্ছেনই না, প্রয়োজন মতো পাচ্ছেন না, আবার কখনো একেবারেও পাচ্ছেন না। যে পাম্পগুলো খুলছে সেই পাম্পগুলোতে উপচে পড়া ভিড়। আমরা যেখানে রয়েছি নগরী সোনাডাঙ্গা বাস টার্মিনালের একটি পাম্প, দীর্ঘ লাইন, বাইকারদের লাইন, একই সঙ্গে ব্যক্তিগত গাড়ি যেগুলো রয়েছে সেগুলোর লাইন, বাসের লাইন, ট্রাকের লাইন। আজকে সকালে এই পাম্পে তেল উত্তোলন করেছে ডিপো থেকে 2000 লিটার পেট্রোল, 2000 লিটার অকটেন এবং 2000 লিটার ডিজেল। এর আগের স্বাভাবিক দিনগুলোতে রাব্বি আমরা দেখেছি এই সমপরিমাণ তেল উত্তোলন করে 24 ঘন্টা তারা কিন্তু তেল সরবরাহ করত গ্রাহকদের মাঝে, যেটি এখন সেই পরিস্থিতি নেই। এখন যখনই তেল আসছে তখনই দীর্ঘ লাইনে তেল দেওয়া শুরু হচ্ছে, কিছু সময় পরে সেটি শেষ হয়ে যাচ্ছে। কত সময় দাঁড়িয়েছেন লাইনে? 4.5 ঘন্টা। 4.5 ঘন্টা এই লাইনে দাঁড়ানো। 4.5 ঘন্টা রোদের মধ্যে দাঁড়িয়ে আছে। আপনি কোথা থেকে আসছেন? গাড়িতে কতটা তেল আছে আপনার? গাড়িতে তেল 1 লিটারও নাই। আমি প্রায় 4.5 ঘন্টার বেশি আমি এখানে অপেক্ষা করতেছি, তেল নাই। দীর্ঘ সময় লাইন, 4 ঘন্টা 5 ঘন্টা লাইন, প্রতিদিনকার অবস্থা। এরপর তেল মিলছে 200 টাকা, 300 টাকার কিংবা 500 টাকার। এই পরিস্থিতির উত্তরণ চায় যারা তেল ব্যবহারকারী রয়েছে তারা, কারণ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, জীবন জীবিকা, নানান ধরনের সীমাবদ্ধতা, প্রতিবন্ধকতা শুধুমাত্র জ্বালানি তেলের কারণে। রাব্বি। প্রবীর, আপনাকে ধন্যবাদ। শুরু হয়েছে হজ যাত্রা। প্রথম দিনে নির্ধারিত 14টি ফ্লাইটের মধ্যে ইতোমধ্যে 7টি সৌদি আরবের উদ্দেশ্যে ছেড়ে গেছে। আশকোনা হজ ক্যাম্প থেকে এ বিষয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী রেদওয়ান আহমেদ। রেদওয়ান, ব্যবস্থাপনা নিয়ে হজ যাত্রীরা কি বলছেন? এবছর নতুন কি উদ্যোগ নেওয়া হয়েছে হজ যাত্রা নির্বিঘ্ন করতে, আমাদের জানাবেন। রাব্বি, এখন পর্যন্ত যাত্রীরা বেশ সন্তোষ প্রকাশ করছেন, কেননা আশকোনা হজ ক্যাম্পের একেবারে প্রবেশদ্বার থেকেই কিন্তু যারা স্বেচ্ছাসেবক কর্মীরা রয়েছেন তারা যাত্রীদের রিসিভ করছেন এবং তারপর যতগুলো প্রক্রিয়া রয়েছে সবগুলো প্রক্রিয়া বেশ স্বাচ্ছন্দ্যেই তারা সম্পন্ন করতে পারছেন। এখন নিশ্চয়ই যে লাইনটি দেখতে পাচ্ছেন সেটি মূলত ফ্লাইনাইস এয়ারলাইন্সের, যে ফ্লাইটটি ছেড়ে যাবে 5:20 এবং তার যে ইমিগ্রেশন প্রক্রিয়া তার জন্যই কিন্তু হজের যাত্রীরা এই লাইনে দাঁড়িয়েছেন। এছাড়াও সকাল থেকে এখন পর্যন্ত মোট 7টি ফ্লাইট ছেড়ে গেছে সৌদি আরবের উদ্দেশ্যে এবং সেই ফ্লাইটগুলোতে এখন পর্যন্ত প্রায়
2555 জন যাত্রী তারা কিন্তু ইতিমধ্যেই রওনা করেছেন এবং আজকে পর্যন্ত মোট 14টি ফ্লাইট যাওয়ার কথা রয়েছে এবং সবগুলো ফ্লাইটই শিডিউল মতন ছেড়ে যাবে বলে আশা করা হচ্ছে এবং সকাল থেকেও শেষ যে ফ্লাইটটি অর্থাৎ 11:30 নাগাদও একটি ফ্লাইট ছেড়ে যাওয়ার কথা রয়েছে এবং সার্বিক যে প্রক্রিয়া অর্থাৎ গতকাল থেকে যারা ডরমেটরিতে ছিলেন তারাও আমাদের যেটি জানাচ্ছিলেন যে এই অন্যান্য বারের তুলনায় কিন্তু এবার বেশ স্বাচ্ছন্দ্যেই তারা থাকতে পেরেছেন। কিছু সমস্যা ছিল যেমন মশার সমস্যা সহ রুমগুলোতে নানান ছোটোখাটো সমস্যা, সেগুলো নিরসনেও কিন্তু এরই মধ্যে যেই আশকোনা হজের যে কর্তৃপক্ষ তারা কিন্তু ব্যবস্থা নিচ্ছে। ইতিমধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে ফ্লাইনাসের যে এয়ারলাইন্সটি সেই এয়ারলাইন্সের যে ইমিগ্রেশন সেটি সম্পন্ন করার জন্য হাজিরা কিন্তু দাঁড়িয়েছেন এবং সবশেষ যদি বলা যায় যে একেবারে নির্বিঘ্নেই তারা যাত্রা করতে পারবেন এবং যাত্রা শেষে আবারও ফিরে আসতে পারবেন এমন প্রত্যাশাই কিন্তু করছেন হাজিরা। রেদওয়ান, আপনাকে ধন্যবাদ। হাম ও উপসর্গ নিয়ে কমছে না মৃত্যুর মিছিল, এ বিষয়ে আরো খবর জানবো সহকর্মীদের কাছ থেকে। প্রথমেই যাচ্ছি চাঁদপুরে, সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী ইব্রাহিম রনি। ইব্রাহিম, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, হাসপাতালে নতুন করে চাঁদপুরে কতজন রোগী ভর্তি হয়েছে, সার্বিক পরিস্থিতি জানাবেন। গত 24 ঘন্টা চাঁদপুর সদর 12 জন রোগী ভর্তি হয়েছেন, অর্থাৎ এই চাঁদপুর সদর হাসপাতালে এখন কিন্তু 40 জন হাম সন্দেহে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি আছেন। যে কারণে কিন্তু এই দুইটি আইসোলেশন ওয়ার্ডে 16টি বেডের বিপরীতে 40 জন রোগী, অর্থাৎ পা ফেলার জায়গা সেখানে নেই। রোগীরা বেড তো পাচ্ছেনই না, এমনকি মেঝেতেও তাদের জায়গা হচ্ছে না। করিডোরে, হাসপাতালের যে করিডোর আছে সেখানেও কিন্তু পা ফেলার জায়গা নেই, রোগীদের জায়গা দিতে পারছেন না। তারা কিন্তু হাসপাতালে আছেন, প্রচুর চাপ হাসপাতালে। তারা হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু চরম হিমশিম অবস্থায় আছেন রোগীর সামাল দিতে গিয়ে। তো এই জেলায় কিন্তু এখন গত এক সপ্তাহ ধরে হাম সেটি আসছে না, যে কারণে রোগীর সংখ্যা হাম সন্দেহে শনাক্ত যেটি হয়েছে 52 জন সেটিই আছে, যে কারণে অভিভাবকরা কিন্তু উদ্বিগ্ন, তার সন্তান হামে আক্রান্ত হয়েছে কিনা সেটিও কিন্তু অভিভাবকরা জানতে পারছেন না। আর অফিসের সাথে তারা যেমনটি জানিয়েছেন যে আসলে তারা স্যাম্পল সংগ্রহ করে পাঠাচ্ছেন, কিন্তু রিপোর্ট পাচ্ছেন না। রিপোর্ট পেলে তারা আপডেট জানাতে পারবেন। আর টিকাকরণ চলমান চাঁদপুরে কিন্তু এ পর্যন্ত 50,000-এর বেশি শিশুকে টিকা দেওয়া সম্ভব হয়েছে বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে। তো এই ছিল চাঁদপুর থেকে সর্বশেষ। ইব্রাহিম, আপনাকে ধন্যবাদ। আপনি জানাচ্ছিলেন চাঁদপুরে হামের প্রাদুর্ভাবের সবশেষ তথ্য। আমরা এই পর্যায়ে একটু নোয়াখালীর খবরাখবর জানতে চাই, সেখান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী মোতাসিম বিল্লাহ সবুজ। সবুজ, নোয়াখালীতে রোগীরা কি যথাযথ চিকিৎসা সেবা পাচ্ছেন? সার্বিক পরিস্থিতি জানাবেন আমাদের। রাব্বি, আপনি হামাক্রান্ত রোগীদের চিকিৎসা সেবার কথা বলছেন। আমি এখন আছি নোয়াখালী জেনারেল হাসপাতালে। এখানে আপনাকে দেখাতে পাচ্ছি নিশ্চয়ই, যারা আছেন এরা মেঝেতে আসলে চিকিৎসা নিচ্ছেন। এখানে যে দুটি আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে সেখানে আসলে মাত্র 40টি বেডের ব্যবস্থা আছে, কিন্তু আসলে বর্তমানে প্রায় 61 জন শিশু আছে। এছাড়া পর্যাপ্ত অক্সিজেন বা জরুরি চিকিৎসার যে প্রয়োজন সেটি আসলে রোগীরা পাচ্ছেন না। আমার একটা রোগীর সাথে কথা বলবো, ডাক্তার কি বলেছেন, চিকিৎসা কি? ডাক্তার বলছে যে কালে সন্ধ্যাবেলা আসছি এখানে, ডাক্তার বলছে এখন ডাক্তার বড় ডাক্তার দেখি, ওই যে এমএসজি ডাক্তার ঢাকা লই যেতে বলছি, কিন্তু আমরা ঢাকা চিনি না কেউ, কিভাবে নেবো ডাক্তারের কাছে? আপনি শুনলেন যে এখানে যে শিশুটি রয়েছে তার আসলে জরুরি চিকিৎসা প্রয়োজন, সেটি আসলে এখানে নেই। আপনি আসলে জানেন যে নোয়াখালীতে আসলে পেডিয়াট্রিক যে আইসিইউ যেটি প্রয়োজন, যে আসলে যে হামাক্রান্ত শিশু যে প্রতিদিন 8 থেকে 10 লিটার অক্সিজেন দিয়ে টিকানো যাচ্ছে না, তাদের আসলে জরুরি চিকিৎসা সেবা প্রয়োজন। আমি আরেকজন হামাক্রান্ত রোগীর সাথে কথা বলবো, যে চিকিৎসা সেবা পাচ্ছেন না, আমরা পর্যাপ্ত পরিমাণ চিকিৎসা সেবা পাইতেছি না। ওনাদের কাছে যাইলে ওনারা আরো বিরক্ত বোধ করতেছে। আর এখানে রোগী যে পরিমাণ এর চেয়ে বাড়তি, আসলে ভর্তি নিতে যাচ্ছে, কিন্তু কোথায় বসবো, কোথায় যে রাখবো, এটার কোনো সিচুয়েশনে বুঝতেছি না। হ্যাঁ রাবি, আপনি শুনলেন যে আসলে এখানকার রোগীর যে অবস্থা, আসলে এখানে বলছেন যে আমি এখন যে ওয়ার্ডটি রয়েছে এটি মূলত একটি ডায়রিয়া ওয়ার্ড, কিন্তু আসলে হামের জন্য কিন্তু এই ডায়রিয়া ওয়ার্ডে হাম রোগী থাকার কারণে এবং আসলে হাম আক্রান্ত রোগীরা যেমন ডায়রিয়া আক্রান্ত হচ্ছে, এছাড়া ডায়রিয়া আক্রান্ত রোগীরা ভর্তি হওয়ার পরে আসলে যেহেতু উচ্চ সংক্রামক হাম একটি রোগ, ডায়রিয়া আক্রান্ত রোগীরা হামে আক্রান্ত হচ্ছে। তো সব মিলে আসলে এখানে যে রোগী যে অতিরিক্ত চাপ সেটি আসলে ডাক্তাররা সামাল দিতে হিমশিম খাচ্ছি। রাব্বি, সবুজ, আপনাকে ধন্যবাদ।
মাদারীপুরে নৈশ প্রহরীকে জিম্মি করে 6টি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছে একজন। ভোরে সদর উপজেলার হাউসদি বাজারের স্বর্ণকার পট্টিতে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী ব্যবসায়ীরা জানান, প্রতিদিনের মতো রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যান তারা। ভোরে একদল মুখোশধারী ডাকাত বাজারের পাহারাদারকে আঘাত করে, পরে তাকে বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে রাখা হয়। এরপর প্রথমে নিউ প্রিয়াঙ্কা জুয়েলার্সে ডাকাতি করে সংঘবদ্ধ চক্রটি। পরে পাশের আরও 5টি দোকান থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায় তারা। এ সময় স্বর্ণের দোকানে থাকা সিন্দুকও নিয়ে যায় ডাকাত দল। এতে তাদের কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। মানিকগঞ্জের শিশু আতিকার মরদেহ উদ্ধারকে কেন্দ্র করে পিটুনিতে 2 ভাই নিহতের ঘটনায় এখনো মামলা হয়নি, আটকও হয়নি কেউ। বৃহস্পতিবার সদর উপজেলার বনপারিল গ্রামে প্রতিবেশীর বাড়ির সামনে খেলার সময় হঠাৎই নিখোঁজ হয় আতিকা। পরে সন্দেহবশত এলাকার নাইম নামের এক কিশোরকে জিজ্ঞাসাবাদ করে গ্রামের ভুট্টা ক্ষেত থেকে উদ্ধার হয় শিশুটির মরদেহ। পরে নাইমকে না পেয়ে ফোন করে তার পরিবারের সদস্যদের ডেকে নিয়ে নাইমের বাবা ও চাচাকে পিটিয়ে হত্যা করে বিক্ষুব্ধরা। গুরুতর আহত হন তার বড় ভাইও। প্রাথমিক তদন্তে শিশুটিকে ধর্ষণ চেষ্টার আলামত মিলেছে বলে জানিয়েছে পুলিশ। কোচিং বাণিজ্য বন্ধে নানামুখী ব্যবস্থা নিয়েছে সরকার। জরাজীর্ণ প্রাথমিক স্কুলগুলোর সংস্কারে বড় ধরনের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। সকালে রাজধানীর ডেমরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গিয়ে এসব কথা জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এ সময় তিনি বলেন, বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত হচ্ছে কি না তা পর্যবেক্ষণ করতেই বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করা হচ্ছে। পরীক্ষা চলাকালে এত মানুষ একসঙ্গে পরীক্ষার হলে যাওয়ায় পরীক্ষার্থীদের অসুবিধা সম্পর্কে প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তার দাবি, অল্প সংখ্যক মানুষ যাওয়ায় তাতে কোনো অসুবিধা হয়নি। কোচিংটা এত অতপ্রুতভাবে আমাদের সমাজে ছড়িয়ে আছে যে এক রাতে এটা বন্ধ করা সম্ভব না। আমরা বেশ কিছু আপনার ইনোভেশন বা বেশ কিছু পলিসিস আইডেন্টিফাই করছি, যেগুলোর মাধ্যমে হয়তো আমরা পাইলটিংয়ে যাব। আমরা দেখব কিভাবে আমরা কোচিংগুলো একটা নিয়ন্ত্রণে আনতে পারি। বলা হয়, গান যতটা না পেশা তার চেয়ে বেশি নেশা। বাস্তবেও যেন তাই। বিশেষ করে চট্টগ্রামের সঙ্গীত জগতের বাস্তবতা কঠিন। শুধু গান গেয়ে জীবিকা নির্বাহ দুরূহ। তাই আয়ের বিকল্প উৎস বা বিকল্প পেশা বেছে নিচ্ছেন বন্দরনগরীর শিল্পীরা, যারা মানুষের মনের আনন্দের খোরাক যোগান। তাদের জীবনও সংগ্রামের। কৈশোরে বেতার, এরপর টেলিভিশনে, মঞ্চে গান গেয়ে শ্রোতাপ্রিয় হন চট্টগ্রামের এই সঙ্গীত শিল্পী আলাউদ্দিন তাহের। এটাকেই পেশা হিসেবে নিলেও নানা সংকটে এখন ভালো নেই এই জগৎ। শুধু গান গেয়ে জীবিকা নির্বাহ করা কঠিন, তাই পাশাপাশি অন্য ব্যবসাও কাজ করছেন বেশিরভাগ শিল্পী। অনুষ্ঠান করে বিভিন্ন শিল্পীরা সংসার চালায়, তারা অন্তত চলতে পারবে। এই অনুষ্ঠানগুলি যদি বন্ধ হয়ে যায় তাহলে অনেক শিল্পী না খেয়ে মরবে। কিন্তু সাউন্ড সিস্টেমের একটা ব্যবসা আছে ছোট্ট, ওখান থেকে তাও এখন আর আসে না, অনুষ্ঠান কমে গেছে যেহেতু। কত যে তোমাকে বেশিছি ভালো, সে কথা তুমি যদি জানতে। এই সুর, এই গান শ্রোতাদের মুগ্ধ করে। শুধু দেশ নয়, দেশের বাইরেও সুনাম কুড়িয়েছেন চট্টগ্রামের এই শিল্পী। ওপার বাংলার সারেগামাপাতে অংশ নিয়ে পেয়েছেন জনপ্রিয়তা। এত অর্জন, ভালোবাসা প্রাপ্তির পরও জীবন সংগ্রামে টিকে থাকতে গানের পাশাপাশি করতে হচ্ছে ব্যবসা। একটা ক্রান্তিকাল চলে আসে দেশের, মানে সংকটময় মুহূর্ত যেটাকে আমরা বলি, সে সময় কিন্তু ওই প্রভাবটা প্রথমেই এসে পড়ে মিউজিকের উপর। তাই এটাকে পেশা হিসাবে নিতে সবাই ভয় পায়। এবং আপনি যে বললেন পরিবার থেকে যে ছেলে ডাক্তার, আমার ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, শিল্পী হবে, সেটা কেউ বলে না। ভিন্ন ধাঁচের মৌলিক ও ফোক গান গেয়ে জনপ্রিয়তা পাওয়া এই 2 ভাইও এখন গানের জগতে সরব। টেলিভিশনে, মঞ্চে, কনসার্টে নিয়মিত দর্শক মাতান। পেশার প্রশ্নে তাদের কণ্ঠেও হতাশা। বাদ্যযন্ত্র বিক্রি এবং তা শেখানোই তাদের আয়ের মূল উৎস। মিউজিক্যাল শপটা, ইভেন স্টুডিওর কাজ, ইভেন সামনে আরেকটা চিন্তা ধারণা আছে যে অনলাইন সুপার শপের মতো কিছু একটা করার।
তো এই থেকেই আসলে দেওয়া সার্ভাইভ করার জন্য। ওরা এটা শিখতে চায় ইউকুলেলেতে আপনার কর্ড ধরে বাজায়, দোতারা স্টাইলে বাজায়। তো দোতারা স্টাইলে আসলে এটার মূলত একটা ভালো লাগে। এটা আমাদের এখানে চট্টগ্রামে ডিসি হিলে আমরা ক্লাস দেই। কেউ মরে টাকার জ্বালায়, কেউ মরে সংসারে। টাকাই যে জগতের সব, অনেক অভিজ্ঞতা আর কষ্ট থেকে শিক্ষা নিয়ে রচিত এই গানটি যেন অনেক শিল্পীর মনের কথা। সত্যি এই দুনিয়ায় টিকে থাকতে হলে টাকা ছাড়ার কোনো বিকল্প নেই। তাই তো বিপ্লব দুর্জয়ের মতো এমন শিল্পীরা জীবনে টিকে থাকার জন্য খুঁজছেন আয়ের বিকল্প পথ। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। নিজেদের সামরিক সক্ষমতা জানান দিতে প্রথমবারের মতো যুদ্ধের ময়দানে ব্যাপক পরিচিত M46 আর্টিলারি গান পরিচালনার স্পষ্ট ভিডিও প্রকাশ করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। একসময়ের পশ্চিমা নির্মিত যে কোনো কামানের চেয়ে অনেক দূরপাল্লার লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত করতে সক্ষম এই সমরাস্ত্রটির রেঞ্জ 27 থেকে 44 কিলোমিটার। সেকেন্ডে প্রায় 930 মিটার বেগে সরাসরি আঘাত করে ছিন্ন ভিন্ন করে ফেলতে পারে যে কোনো টার্গেট। গোপন আস্তানায় বসে 130mm M46 টোটফিল্ড আর্টিলারিতে হেভি শেল লোড করছেন লেবাননের হিজবুল্লাহ যোদ্ধারা। বিকট শব্দে সীমান্তবর্তী ইসরায়েলের কিরিয়াত শমনা শহর লক্ষ্য করে চলছে গোলাবর্ষণ। নিজেদের সামরিক সক্ষমতার জানান দিতে প্রথমবারের মতো শক্তিশালী এই আর্টিলারি অপারেশনের নিখুঁত ও স্পষ্ট ভিডিও প্রকাশ করেছে হিজবুল্লাহ। বৃহস্পতিবার লেবানন ও ইসরায়েলের মাঝে 10 দিনের যুদ্ধবিরতি কার্যকরের ঠিক পরপরই লেবাননের সশস্ত্র গোষ্ঠীটির অফিসিয়াল সোশ্যাল প্ল্যাটফর্মে প্রকাশ পায় এই ভিডিও। দীর্ঘ সময় ধরে বিশ্বের অন্যতম সেরা আর্টিলারি সিস্টেম হিসেবে ব্যাপক পরিচিত দূরপাল্লার কামানটি 1950 সালে তৈরি করে সোভিয়েত ইউনিয়ন। নৌবাহিনীর M36 নেভাল গানের নকশায় নির্মিত এই আর্টিলারির রেঞ্জ 27 থেকে 44 কিলোমিটার। সে সময় পশ্চিমা নির্মিত যে কোনো কামানের চেয়ে অনেক বেশি দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ছিল M46, যা প্রতি মিনিটে পারে 5 থেকে 8 রাউন্ড গোলা ছুটতে। এটি অপারেট করতেই প্রয়োজন অন্তত 8 জন সেনা। প্রায় 7700 কেজি ওজনের এই আর্টিলারির সবচেয়ে প্রধান বিশেষত্ব এর লম্বা ব্যারেল এবং সম্মুখে থাকা মাজল ব্রেক, যার সাহায্যে প্রতি সেকেন্ডে 930 মিটার বেগে সরাসরি আঘাত করে ছিন্নভিন্ন করে ফেলতে পারে টার্গেটকে। যুদ্ধে সাধারণত কাউন্টার ব্যাটারি ফায়ার ও দূরপাল্লার লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাত হানতে ব্যবহার করা হয় এই আর্টিলারি গান। ভিয়েতনাম, মধ্যপ্রাচ্য, ইসরায়েল, ইরান, ইরাক সহ বহু যুদ্ধে ব্যাপকভাবে হয়েছিল এই M46 এর ব্যবহার। এখনও রাশিয়া ইউক্রেন যুদ্ধে কার্যকর ব্যাকআপ হিসেবে এই আর্টিলারি ব্যবহার করছে রুশ সেনারা। সাময়িক যুদ্ধবিরতি ঘোষণার ঠিক পরে হিজবুল্লাহর এমন ভিডিও নিয়ে সংশয় প্রকাশ করেছেন অনেকে। সশস্ত্র গোষ্ঠীটির হাতে থাকা M46 ফিল্ড আর্টিলারির মতো মারাত্মক অস্ত্রের উপস্থিতি আরও জটিল করে তুলতে পারে যুদ্ধবিরতির দীর্ঘস্থায়িত্ব, এমন আশঙ্কাও অনেকের। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। ইসরায়েলের ওপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপের জন্য ব্রিটিশ পার্লামেন্টে একটি প্রস্তাব উত্থাপন করেছেন লেবার পার্টির এমপি রিচার্ড বার্গন। প্রস্তাবটিকে সমর্থন করতে যুক্তরাজ্যের অন্যান্য সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। গাজা দখলকৃত পশ্চিম তীর এবং লেবাননে ইসরায়েলের কর্মকাণ্ডের কারণেই তাদের বিরুদ্ধে এমন পদক্ষেপ নিয়েছেন বার্গন। দর্শক, এই ছিল যমুনা নিউজে